আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তাজুল ইসলামকে বাংলাদেশের ইতিহাসের বলা যেতে পারে সবচেয়ে স্পর্শকাতর ট্রাইব্যুনাল যিনি পরিচালনা করছেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিচার কাজ চলছে, যেখানে বাংলাদেশে একেবারে কর্মরত সেনা কর্মকর্তা জেনারেলদের বিচার চলছে, সেখানে সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে, মুখ্য চরিত্রটিকে, যে তারেক রহমান ক্ষমতায় আসার 7 দিনেরও কম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সরিয়ে দেওয়া প্রয়োজন বোধ করলেন, সেটা কি শুধুই বিএনপির ব্যক্তিকে, বিএনপি ঘনিষ্ঠ আইনজীবীকে তার জায়গায় বসানোর জন্য? বাংলাদেশে বিএনপি নতুন সরকার গঠনের 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবল প্রতাপশালী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণ করা হলো। তাজুল ইসলামকে যে অপসারণ করা হবে সেটা রোববার থেকেই শোনা যাচ্ছিল। রোববার নতুন আইনমন্ত্রী আসাদুজ্জামান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তার কার্যালয়ে ডেকে নিয়ে যান এবং সেখানেই তিনি এটা অবহিত করেন যে সরকার তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছে। এরপর সোমবার এই ঘোষণা আসে যে তাজুল ইসলামের জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং তিনি বেগম খালেদা জিয়া এবং নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের আইনজীবী হিসেবেও আদালতে মামলা লড়েছেন। তারেক রহমান বিএনপির অত্যন্ত বিশ্বস্ত এবং একেবারেই এই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট আমিনুল ইসলামকে তাজুল ইসলামের জায়গায় যে স্থলাভিষিক্ত করা হলো, তাজুল ইসলাম বিষয়টাকে বেশ স্বাভাবিকভাবে নিয়েছেন বলে মনে হলো। তিনি সংবাদ মাধ্যমের সামনে তার প্রতিক্রিয়ায় বলেছেন যে এটা খুবই স্বাভাবিক যে নতুন সরকার এসে তাদের পছন্দের ব্যক্তিদেরকেই গুরুত্বপূর্ণ স্থানে বসাতে চাইবেন এবং তাজুল ইসলাম সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি, কারণ তিনি বলেছেন নতুন চিফ প্রসিকিউটরও তার দায়িত্বে সফল হবে বলে তিনি আশা করছেন এবং তিনি বলেছেন যে আজকে বলছি আমি প্রত্যেকের ওপরেই সন্তুষ্ট, আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি, যতদিন দায়িত্ব পালন করেছি প্রত্যেকে আমাকে হেল্প করেছেন, আমি আশা করব যিনি চিফ প্রসিকিউটর আসছেন তিনিও একই ধরনের সহযোগিতা পাবেন। রাজনৈতিক সরকার, কোনো নির্বাচিত নতুন সরকার দায়িত্ব নেয় তখন স্বাভাবিকভাবেই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা পছন্দের লোক বসাবে। এই যে তাজুল ইসলামকে সরিয়ে বিএনপি তাদের মন মতো তাদের রাজনৈতিক লোক বসিয়েছে, এ নিয়ে যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে জামায়াতপন্থী অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক সমর্থক তারা ভীষণভাবে সোচ্চার, তখন যে তাজুল ইসলাম বিষয়টাকে এত স্বাভাবিকভাবে দেখছেন তার কারণ তাজুল ইসলাম যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা পরিচালনা করছিলেন তা নিয়ে দেশে বিদেশে যে ধরনের সমালোচনা বেরিয়ে আসছিল এবং এখন যখন তার অপসারণের খবর বেরিয়ে এসেছে তখন এমনকি তার প্রসিকিউশন টিমের ভেতরে তার বিশ্বস্ত আইনজীবীদের মধ্য থেকেই তার বিরুদ্ধে, তার প্রসিকিউশন টিমের বিরুদ্ধে এত বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে যে সম্ভবত সরকারের কাছে, তারেক রহমান সরকারের কাছে এসব অভিযোগ থাকায় তাজুল ইসলাম বুঝেছেন যে তাকে এই অতি গুরুত্বপূর্ণ পদ থেকে একরকম মানে সরে যেতে হবে, না হলে সরকার তার বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নেওয়া শুরু করতে পারে এবং সেটা তার আইনজীবী হিসেবে ক্যারিয়ার কিংবা তার ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ার কোনো দিকেই আসলে মঙ্গলজনক হবে না। তাজুল ইসলাম তাই সম্ভবত আনন্দ নিয়েই চলে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়েছিলেন। তাজুল ইসলাম 2024 সালের সেপ্টেম্বরে যখন অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিযুক্ত হন, তিনি একরকম নিজের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনটা সাজিয়ে নিয়েছিলেন। মানে দেশে বিদেশে আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি যখন যুদ্ধাপরাধ, গণহত্যা এসবের বিচারের জন্য গঠিত হয়েছিল বা প্রণীত হয়েছিল তখন 2025 সালে তাজুলের ট্রাইব্যুনাল যে এসে একটা অধ্যাদেশের মাধ্যমে সে আইনের একেবারে মৌলিক কাঠামোতে পরিবর্তন এনে
আভ্যন্তরীণ রাজনৈতিক সংঘর্ষের ঘটনা তদন্ত এবং বিচারের ভার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিয়ে দিল, সেটা কতটা সংবিধান সম্মত হয়েছে, সেটা কতটা আইনসম্মত হয়েছে। এবং দেশি বিদেশি অনেক আইন বিশেষজ্ঞ মনে করেন অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তনের ফলে যে আইন দ্বারা এই বিচার কাজ পরিচালিত হয়েছে গত 17-18 মাস ধরে, আদালতে মামলা উঠলে সংবিধানে এই আইনের কোনো স্বীকৃতি নেই এই মর্মে এই পুরো বিচার কাজও বাতিল করে দেওয়ার সুযোগ রয়ে গেছে। এমন অবস্থায় তারেক রহমানের সরকার যে আশা মাত্র প্রায়োরিটি ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে তাজুল ইসলামকে বাংলাদেশের ইতিহাসের বলা যেতে পারে সবচেয়ে স্পর্শকাতর ট্রাইব্যুনাল যিনি পরিচালনা করছেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিচার কাজ চলছে, যেখানে বাংলাদেশে একেবারে কর্মরত সেনা কর্মকর্তা জেনারেলদের বিচার চলছে, সেখানে সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে, মুখ্য চরিত্রটিকে যে তারেক রহমান ক্ষমতায় আসার 7 দিনেরও কম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সরিয়ে দেওয়া প্রয়োজন বোধ করলেন, সেটা কি শুধুই বিএনপির ব্যক্তিকে, বিএনপি ঘনিষ্ঠ আইনজীবীকে তার জায়গায় বসানোর জন্য, নাকি তাজুল ইসলাম যেমন ইচ্ছে করে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা পরিচালনা করছিলেন সেটা থামানোর জন্য, যেভাবে বিচার প্রক্রিয়াটা চলছিল সেটা যে একটা দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, সেই প্রক্রিয়াকে একটা আইনের মধ্যে আনতে সে প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে করা প্রয়োজন। এখন তারেক রহমান কি বিচার নিয়ে, শেখ হাসিনার বিচার নিয়ে যে এত এত প্রশ্ন উঠেছে, সে বিচার নিয়ে প্রশ্ন কমাতে, সেই সব প্রশ্নের নিরসন ঘটাতে তিনি যে আইনের শাসনের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে তাজুল ইসলামকে সরিয়ে দিলেন কিনা, এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরো মামলা, বিচার কাজ, তদন্ত প্রক্রিয়া এগুলোকে একটা স্বচ্ছতার মধ্যে তিনি নিয়ে আসতে চান কিনা, সে কারণেই তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিমের অপসারণ কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে যে কিভাবে তারা পরবর্তী সময়ে বিচার কাজটা পরিচালনা করেন। দেখেন, তাজুল ইসলামের প্রসিকিউশন টিম একরকম যে মানে একরকম ভয় দেখিয়ে, একরকমের চাপ প্রয়োগ করে, একরকমের জবরদস্তি করে বিচার প্রক্রিয়াটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। গত কমাসে সংবাদ মাধ্যমে এত রকম চাপ আর ভয়ের পরিবেশের মধ্যেও কিন্তু সেটা খবর হয়েছে। তিনি অপরপক্ষের আইনজীবীকে রীতিমতো ধমকে বলেছেন যে যদি আপনি বেশি কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধেও মামলা করে দেব, আপনার বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে। কেন অভিযোগপত্র আসামি পক্ষের আইনজীবীর কাছে পৌঁছানোর আগে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে, এমন একেবারে বেসিক প্রশ্ন করার পরেও তাজুল ইসলাম এবং তাজুল ইসলামের প্রসিকিউশন বাহিনী এমন ধমকে উঠেছে যে সেসব শিরোনাম হয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে। কাজেই তাজুল ইসলামরা একরকম যে শুধু আইনটাকে সাজিয়ে নিয়ে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সেনা নেতৃবৃন্দ, পুলিশ সকলের বিচার করা শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তাই নয়, পুরো বিচার প্রক্রিয়াতেই তারা বিচারক থেকে আসামি পক্ষের আইনজীবী সবাইকে ধমকাধমকি করছিলেন, একরকমের ভয় দেখিয়ে তাদের পছন্দের বিচারটা আদায় করে নিয়ে আসছিলেন। আরো ভয়াবহ যেসব অভিযোগ এখন তাজুল ইসলামদের বিরুদ্ধে উঠে আসছে, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আর তার প্রসিকিউশন টিমের বিরুদ্ধে উঠে আসছে, সম্ভবত সেসব অভিযোগ মাথায় রেখেই মানে হাসতে হাসতে আমি আনন্দিত বলতে বলতে তাজুল ইসলাম সরে গেছেন। সবচেয়ে বড় যে অভিযোগটা এসেছে সেটা হচ্ছে শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী করার বিষয়টি নিয়ে একটা গুরুতর অভিযোগ এবং অসন্তোষ জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের পক্ষ থেকেই ছিল। নিহত পরিবারগুলো বলে আসছিল যেই পুলিশ বাহিনী সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই পুলিশ বাহিনীর প্রধানকে রাজসাক্ষী করে নামমাত্র সাজা দিলে কি করে ন্যায় বিচার নিশ্চিত হলো, যখন কিনা শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমনিতেই দেশের বাইরে আছেন এবং তাদেরকে গ্রেফতার করা যায়নি।
এই অভিযোগ, এই অসন্তোষ জুলাইয়ে নিহত পরিবারগুলোর ভেতরে ছিল। তারা এসব নিয়ে ট্রাইব্যুনালের বাইরে নানা সময় অসন্তোষ প্রকাশ করেছে, বিক্ষোভও প্রকাশ করেছে, সরকারের বিভিন্ন জায়গায়ও তারা আপত্তি জানিয়েছে এবং পুরো আদালত পাড়ায় এই অভিযোগটি ভীষণভাবে আছে যে তৎকালীন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা নিয়ে তাকে এই রাজসাক্ষী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে তাজুলের আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারে। তাজুলের ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের একজন সদস্য এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত BM সুলতান মাহমুদ, তিনি বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে লিখছেন যে শুধু আইজি মামুন নয়, আশুলিয়ার লাশ পোড়ানো মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়া হয়েছে। ৩-৪ জনের একটা সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত, যারা ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বসে এই সিন্ডিকেটটি যেমন ভাবে আইজি মামুনের রাজসাক্ষী নাটক সাজিয়েছিল, ঠিক তেমনি ভাবে এই যে পুলিশ সদস্য আফজালকেও মোটা টাকার বিনিময়ে রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছে। এই যে একটা রাজসাক্ষী বাণিজ্য তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন টিম গড়ে তুলেছিল, এ নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আলাপ আলোচনা চলছে। সম্ভবত এই বড় আর্থিক দুর্নীতির খবর খুব স্বাভাবিকভাবেই বিএনপি ঘনিষ্ঠ আইনজীবীরাও জানেন, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান যিনি এখন আইনমন্ত্রী হয়েছেন তিনিও জানতেন। কাজে এই সবকিছু মিলিয়ে এই আর্থিক দুর্নীতির অবসান ঘটাতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরো বিচার প্রক্রিয়াকে একটা যথাযথ প্রক্রিয়ার ভেতরে নিয়ে আসতে, ডিউ প্রসেসে নিয়ে আসতেই নতুন সরকার তাড়াতাড়ি তাজুল ইসলামকে অপসারণের সিদ্ধান্ত নিল। এর যেমন রাজনৈতিক তাৎপর্য আছে, এর পেছনে বড় অভিযোগের পাহাড়ও আছে, সেটা এখন আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না। ইউনূসের সরকার অবৈধ সরকারের যে কোনো অধ্যাদেশ অবৈধ, যে কারণে শুরু থেকেই আইনজ্ঞগণ বলে আসছেন যে 1971 সালের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল তাতে অন্য কোনো অপরাধের বিচারের কোনো এখতিয়ার নেই। শুধু অবৈধ ইউনূস সরকার অবৈধ অধ্যাদেশ দিয়ে এই অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফাঁসির আদেশ দিয়েছে। দেশে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের সপ্তাহ পার হতে না হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জামায়াতি প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, যে কিনা নিজামী সাইদিদের আইনজীবী হিসাবে তখন কাজ করেছে, তাকে সরিয়ে আমিনুল ইসলামকে নিয়োগের কথা ভাবছে সরকার, বা এরকম খবর বেরিয়েছে। এর নিশ্চয়ই একটা মাজেজা আছে প্রতিফলনও। আসুন আজকে তাজুলকে সরানোর মাধ্যমে এই ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালে হওয়া বিচারগুলোর ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা করা যাক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করার নজির এর আগেও দেখা গেছে, কিন্তু ডক্টর ইউনূসের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে বিচারালয়কে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে যেভাবে ব্যবহার করেছে তা আসলে নজিরবিহীন। তাজুল ইসলামের নিয়োগ এবং এখন তার অপসারণের গুঞ্জন, এই পুরো প্রক্রিয়াটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। তাজুল ইসলাম সেই ব্যক্তি যিনি 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার চলাকালীন আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন, অর্থাৎ যিনি এক সময় যুদ্ধাপরাধীদের বাঁচাতে আইনি লড়াই করেছেন। তাকেই শেখ হাসিনার বিচারের জন্য প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এই নিয়োগের মূল উদ্দেশ্যই ছিল একটি পরিষ্কার বার্তা দেওয়া, এটি কোনো ন্যায় বিচার নয়, এটি হলো 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেছিল, যা ছিল জাতির কাছে তাদের দায়বদ্ধতা। কিন্তু ইউনূসের অবৈধ সরকার সেই বিচার ব্যবস্থার নৈতিকতাকে ধ্বংস করে সেই ট্রাইব্যুনালে এমন একজনকে বসিয়েছে যার অতীত ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এখন যখন শেখ হাসিনার বিরুদ্ধে একটি বিতর্কিত এবং একপাক্ষিক ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, তখন তাজুলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রমাণ করছে যে তাকে ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র এই নির্দিষ্ট রায়টি বের করে আনার জন্য, অর্থাৎ মিশন অ্যাকমপ্লিশড হওয়ার পর এখন দাবার গুটি পরিবর্তন করা হচ্ছে।
তাজুল ইসলামের জায়গায় যাকে বসানো হবে বলে নাম শোনা যাচ্ছে তিনি হলেন আমিনুল ইসলাম, যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। এই পরিবর্তনের মাধ্যমে ট্রাইব্যুনালের রাজনৈতিক চরিত্র আরো স্পষ্ট হয়ে উঠবে। প্রথমে জামায়াত ঘাসা আইনজীবী দিয়ে প্রতিশোধের রায় দেওয়ানো হলো, আর এখন বিএনপির দলীয় আইনজীবী দিয়ে সেই রায় কার্যকর অথবা পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার হয়তো পরিকল্পনা করা হচ্ছে। এটি পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে তারেক রহমানের সরকার মূলত ইউনূসের অবৈধ সরকারের একটি বর্ধিত সংস্করণ হতে যাচ্ছে। এই প্রশ্ন তুলছেন অনেকে। সাধারণ মানুষ হয়তো মনে করছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়েছে। তারেক রহমানের রাজনৈতিক দর্শন এবং বিএনপির অতীত ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় তাদের রাজনীতির সঙ্গে বাংলাদেশের উদার গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতির যোজন যোজন দূরত্ব রয়েছে। এই সরকার ক্ষমতায় আসার প্রক্রিয়াটি যেহেতু অস্বচ্ছ এবং প্রশ্নবিদ্ধ, তাই তাদের প্রতিটি পদক্ষেপও বিনা প্রশ্নে গ্রহণ করার কোনো কারণ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ইউনূস সরকার যেভাবে ব্যবহার করেছে বিরোধী মত দমনের জন্য প্রধান অস্ত্র হিসাবে, যা আইনের শাসনের পরিপন্থী, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ট্রাইব্যুনাল এবং এর রায় নিয়ে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা বাংলাদেশের ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতিকর। জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো ইতিমধ্যেই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতে দেওয়া এই ফাঁসির রায় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা স্পষ্টভাবে বলেছে, আসামির অনুপস্থিতিতে এবং তাদের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ না দিয়ে বিচার কার্য পরিচালনা করা মানবাধিকারের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক সংস্থাগুলো এই রায়কে ন্যায় বিচারের পরিপন্থী এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো একে নজিরবিহীন গতিতে সম্পন্ন বিচার বলে আখ্যায়িত করেছে, যা বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। যখন কোনো বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয় এবং বিশ্ব বিবেক দ্বারা ধিকৃত হয়, তখন সেই রায়ের গ্রহণযোগ্যতা থাকে না। অথচ বর্তমানে এই সরকার এই আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছে, যেমনটি ইউনূস হয়ে উঠেছিল। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার ঘটনা হয়তো আন্তর্জাতিক মহলের এই চাপ কমানোর একটি কৌশল হতে পারে, অথবা এটি অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হতে পারে। কিন্তু মূল সত্য হলো, যেই প্রসিকিউটর বা বিচারকই আসুক না কেন, এই ট্রাইব্যুনালের ভিত্তিটাই অবৈধ, নড়বড়ে তো বটেই। আইনি প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি তৈরি করা হয়েছিল সুনির্দিষ্টভাবে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং যুদ্ধ অপরাধের বিচার করার জন্য। এই আইনের এখতিয়ার বা জুরিডিকশন 1971 সালের ঘটনার বাইরে অন্য কোনো সময়ের অপরাধ বিচারের ক্ষমতা রাখে না। ডক্টর ইউনূসের অনির্বাচিত সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এই আইনের মৌলিক কাঠামো পরিবর্তন করে 2024 সালের রাজনৈতিক সহিংসতাকে এর আওতাভুক্ত করেছে, যা সংবিধান এবং আইনের শাসন পরিপন্থী। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্পষ্টভাবে বলেছেন যে ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন এবং তিনি রাষ্ট্রদ্রোহী। একটি অনির্বাচিত সরকার যার কোনো সাংবিধানিক বৈধতা নেই, তারা কিভাবে রাষ্ট্রের মৌলিক আইন পরিবর্তন করে এবং সেই আইনের বলে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেয় বলুন তো? এটি কেবল ক্ষমতার অপব্যবহার নয়, বরং এটি বিচারিক এবং সাংবিধানিক অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ। ভবিষ্যতে যখন দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, তখন উচ্চ আদালতে এই ট্রাইব্যুনালের বৈধতা এবং এর দেওয়া প্রতিটি রায় চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে। আইন বিশেষজ্ঞরা নিশ্চিতভাবে বলবেন যে এখতিয়ার বহির্ভূতভাবে গঠিত এই আদালতে দেওয়া রায়গুলো ভয়েড অ্যাব ইনিশিও, শুরু থেকেই বাতিলযোগ্য। একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের সরকার ক্ষমতায় বসে মনে করছে তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু ইতিহাস সাক্ষী অন্যায়ের উপর ভিত্তি করে ওঠা কোনো শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয় না। তাজুল ইসলামের বিদায় এবং আমিনুল ইসলামের আগমনের মধ্য দিয়ে হয়তো বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করার প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে, কিন্তু এতে করে তারা নিজেদের পতনের পথকে প্রশস্ত করবে। আসলে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগে রায় দেওয়া হয়েছে, যেমন বিটিভি ভবনে আগুন, মেট্রো রেলে নাশকতা, সেগুলোর সঙ্গে মানবতা বিরোধী অপরাধের কোনো সম্পর্ক নেই। এগুলো সাধারণ ফৌজদারি অপরাধের আওতায় পড়ে, যা দেশের প্রচলিত আদালতেই বিচারযোগ্য। কিন্তু সেগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টেনে আনার একমাত্র কারণ হলো যুদ্ধাপরাধীদের বিচারের সমান্তরালে শেখ হাসিনাকে দাঁড় করানো এবং তাকে সামাজিকভাবে হেয় করা। এটি একটি মনস্তাত্ত্বিক খেলা,
যার মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হচ্ছে। তবে জনগণ এই ষড়যন্ত্র বুঝতে শুরু করেছে। তারা দেখেছে কিভাবে বিচারকদের পুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং প্রসিকিউশন টিমকে রাজনৈতিক ক্যাডার বাহিনীতে রূপান্তরিত করা হয়েছে। ভবিষ্যতে এই অবৈধ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আসতেই হবে। আজ যারা আইনের অপব্যাখ্যা করে এবং এখতিয়ার বহির্ভূতভাবে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে, তারা আসলে বিচারিক হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে লিপ্ত। উচ্চ আদালতে রিট পিটিশন এবং সাংবিধানিক চ্যালেঞ্জের মাধ্যমে এই অধ্যাদেশ এবং এর অধীনে গঠিত ট্রাইব্যুনাল একদিন অবৈধ ঘোষিত হবে। তখন এই বিচারক প্রসিকিউটরদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সংবিধান লঙ্ঘনের দায়ে তাদের বিচার হবে। আইনের দীর্ঘ হাত থেকে কেউ রেহাই পায় না। আজ যারা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে ন্যায় বিচারকে পদদলিত করছে, কাল তাদেরই সেই অন্যায়ের ভার বহন করতে হবে। তাজুল ইসলামের মতো বিতর্কিত চরিত্রদের সরিয়ে হয়তো সাময়িক মুখ রক্ষা করা যাবে, কিন্তু পাপের দাগ তো মোছা যাবে না। সরকার যতই চেষ্টা করুক না কেন, সত্যকে ধামাচাপা দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী এবং তারা জানে কখন এবং কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। ধর্মের কল আসলে বাতাসে নড়ে। মিথ্যা এবং ষড়যন্ত্রের উপর ভিত্তি করে যে ইমারত গড়ে তোলা হয়েছে তা তাসের ঘরের মতোই ভেঙে পড়বে। শেষ পর্যন্ত যেখানে আদালতটাই অবৈধ, একটি সরকারের অবৈধ অধ্যাদেশের বলে গঠিত হয়েছে, সেখানে হওয়া সকল বিচারও যে অবৈধ তা তো বলার অপেক্ষা রাখে না, তাই না? শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া এই রায় এবং চলমান বিচার প্রক্রিয়া পুরোটা একটি সাজানো নাটক, যা বর্তমান শাসকদের বহন করতে হচ্ছে পূর্ববর্তী শাসকদের দেউলিয়াত্ব। সঠিক সময়ের অপেক্ষা আসলে করতেই হবে আমাদের। দেশের মানুষ সে অপেক্ষাতেই আছে। সূর্য তো আবার উঠবে, সারাক্ষণ তো আর মেঘ থাকে না, তাই না? সত্যের আলোয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই অবৈধ ট্রাইব্যুনাল বাতিল না করলে তারেক রহমান, ডক্টর ইউনূসের মতো একই অবৈধ অসাংবিধানিক বিচার প্রক্রিয়ার দুষ্ট হবেন। শুরুতেই এটা ভালো লক্ষণ নয়। ভালো থাকবেন সবাই।